ছমাস বাদে হঠাৎ এক নতুন দুর্বিপাকে গায়ের শান্তি ভঙ্গ হলো একদিন। হঠাৎই যেন বিস্মিত বিভ্রান্ত বিমূঢ় সকলে। কোজাগরী পূর্ণিমার মেলা চলছে তখন। মেলার এই 3টে দিন মত্ত মাতাল হয়ে ওঠে চুনিগ্রামের বাতাস পর্যন্ত। কদিন আগে থেকেই আশেপাশের গ্রাম শহর গঞ্জ থেকে পসরা নিয়ে লোক আসতে থাকে। মেলার আগে নন্দিনী গিয়েছিল মাসির বাড়ি। শেষের দিন বাপের সঙ্গে গায়ে ফিরছিল। পথে কি একটা কাজে আটকে গিয়েছিলেন মুকুন্দ গোস্বামী। ফলে গায়ের পথ ধরতেই সন্ধ্যা। গোসাইয়ের ভয়ডর বলতে কিছু নেই। অনেক রাত বেরেতেও এমনি খড়ম খটখটিয়ে এ রাস্তা পারাপার করেন তিনি। গুনগুনিয়ে গানের একটা চরণ ভাঁজতে ভাঁজতে হনহনিয়ে এগিয়ে চলেছেন। মেয়েটা মাঝে মাঝে পিছনে পড়ে যাচ্ছে। ডাকাতিকালীর থানের কাজটা অন্ধকার। রাস্তার দুপাশে বটে ঝুড়ি নামার ফলে বরাবরই অন্ধকার এই জায়গাটুকু। মেয়ের জন্য মুকুন্দ গোস্বামী গতি শ্লথ করলেন। হঠাৎ বাতাস কাটা শাঁসা আওয়াজ একটা। সঙ্গে সঙ্গে অস্ফুট আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন মুকুন্দ গোস্বামী। নন্দিনী কিছু ভালো করে বোঝবার আগেই অন্ধকার ফুঁড়ে যেন প্রেতের মতো দৌড়ে এলো গোটা কতক লোক। হাতে লাঠিসোঁটা, সর্বাঙ্গে বিভীষিকার উল্কি পরানো। নন্দিনীর চোখের সামনে, হ্যাঁ, নন্দিনীর একেবারে চোখের সামনে খাড়ার মতো করে দু হাতে পাকানো লাঠি উঁচালো একজন। নন্দিনী চোখ বোঝারও অবকাশ পেল না। সেই লাঠি এসে পড়ল তার বাবার মাথার ওপর। সঙ্গে সঙ্গে মাথা দুফাক। আসল কাজের সমাধা করে ঠ্যাঙাড়েরা ঝুড়ে পড়ল। বামাল কিছু নেই, কিন্তু যে আছে তার দিকে চোখ পড়তে নগ্ন উল্লাসে লাফিয়ে উঠল তারা। নন্দিনী দাঁড়িয়েছিল, দেখছিল, কিন্তু জ্ঞান ছিল না। এদেরই মধ্যে সব থেকে ষণ্ডাগোছের একজন টপ করে তাকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে চলল। নন্দিনীর বাধা দেবারও ক্ষমতা নেই, কিন্তু খানিকটা এগিয়ে ঠ্যাঙাড়েরা দাঁড়িয়ে পড়ল হঠাৎ। অদূরে জনাকতক লোক এগিয়ে আসছে বোঝা যায়। একজনের হাতে হ্যারিকেন, অন্য কজনের হাতে কাঁধে মেলার বোঝা কিছু কিছু। লোক কটিও টের পেয়েছে সামনে দাঁড়িয়ে কারা। তারা থেমে গেছে। হ্যারিকেন হাতে লোকটা হাঁক দিল, কে কে ওখানে? এদিক থেকে জবাব এলো, তোমাদের জম। জমের খোঁজে খুঁজছিলাম, দাঁড়া দেখি কেমন জম। বলতে বলতে হ্যারিকেন হাতে লোকটাই দৌড়ে এলো প্রথম। সঙ্গে সঙ্গে বোঝা পেলে শুধু লাঠি হাতে অন্য কজনও। নন্দিনীকে আগেই কান থেকে নামিয়েছিল ষণ্ডা ঠ্যাঙাড়েটা, কিন্তু তখনও হুঁশ নেই তার। নইলে হ্যারিকেন হাতে লোকটার গলার আওয়াজ চেনা লাগতো। বেগতিক দেখে ঠ্যাঙাড়েরা নিমেষে অন্ধকারের সঙ্গে মিশে গেল। হ্যারিকেনের আলো ফেলে নন্দিনীর মুখের কাছে ঝুঁকে দাঁড়ালো যে লোকটা, সে পরাণ চাটুজ্জে। অন্য কজনও তারই পরিচিত লোকই হবে হয়তো। মেলার কেনাকাটা সেরে জ্যোৎস্না রাতে বেড়াতে বেরিয়েছিল। পরাণ চাটুর্যে ধীর গম্ভীর। নন্দিনীকে তুলে ধরল, সঙ্গীদের লণ্ঠন নিয়ে সামনের দিকে এগোতে ইশারা করল। নন্দিনীকে ধরে পায়ে পায়ে সেও এগোলো। তারপর সকলেই থামল এক জায়গায় এসে, যেখানে মুকুন্দ গোস্বামীর নিষ্প্রাণ অসার দেহটা রক্তে ভাসছে সেইখানে। দেহ বহন করে পরাণ চাটুর্যের কুটিরে এনে নামালো হলো যখন, তখন মাঝরাত্রি। দূরে দূরে উৎসব ভাঙা মেলার আলো জ্বলছে তখনও, কিন্তু জনমানব জেগে নেই। তাছাড়া তারা এসেছে সরস্বতীর ধার ধরে। কেউ টেরও পায়নি কত বড় অঘটন ঘটে গেল। টের পেল পরদিন ভোর না হতে। শেষ রাত্রে ছোট দারোগার কাছে লোক পাঠালো পরাণ চাটুর্যে। তখন জানাজানি। দলে দলে লোক ভেঙে আসতে লাগলো পরাণ চাটুর্যের ভিটে। পুলিশ এলো, আর এলো ছোট দারোগা মহিম তরফদার। সে আশাতে সুবিধে খানিকটা হলো, অসুবিধেও। দারোগা পুলিশ দেখলে গায়ের লোক সাধারণত 10-20 হাত তফাতে সরে যায়। দারোগার এক হুমকিতে সব ঠান্ডা। কিন্তু দারোগাটি অত্যন্ত চেনা জানা বলেই এক্ষেত্রে লোক ঠেকানো দেয়। আবার সুবিধেও হলো এই জন্য যে নন্দিনী শোক অনুমান করে তদন্তের জন্য মুকুন্দ গোস্বামীর দেহ টানা হ্যাজরার দায়টা সেই বাঁচিয়ে দিল। তখনকার দিনে দারোগার প্রতাপ সেই রকমই। তাছাড়া ঠ্যাঙাড়ের লোক মেরেছে, বেশি কিছু করারই বা আছে কি? মাসে 2 মাসে অমন একটা দুটো খুন জখম জলভাত ব্যাপার। লোকটি মুকুন্দ গোসাই বলে, আর মুকুন্দ গোসাই নন্দিনীর বাবা বলে যা একটু শোরগোল। পরাণ চাটুর্যে আর তার সঙ্গীদের বিবৃতি লিখে নিয়ে মহিম তরফদার বোঝার চেষ্টা করলো, নন্দিনীর বক্তব্য লিখে নিতে চেষ্টা করলো। কিন্তু নির্বাক মূর্তির মতো বসে আছে নন্দিনী। একটি কথাও বলানো গেল না। সূর্য হালদার তরফদারের কানে কানে বললেন, মিথ্যে কষ্ট দিও না, দেখছো না হুঁশ নেই।
ফলে আপাতত এই কষ্ট থেকেও তাকে রেহাই দিল ছোট দারোগা। দেহ সৎকারের হুকুম দিল। আধ ঘন্টার মধ্যে মুকুন্দ গোস্বামীর দেহ নিয়ে সকলে চলল গোয়াল ফেলানির শ্মশানে। নন্দিনীকে ধরে নিয়ে চললেন সূর্য হালদার। যেতে যেতে অনেক সান্ত্বনা দিলেন, কিন্তু সান্ত্বনার এক বর্ণও যে কানে যায়নি তাও উপলব্ধি করলেন। দাহকার্য সমাধা হতে হতে বিকেল। শ্মশানযাত্রীরা সরস্বতীর জলে ডুব দিয়ে উঠল একে একে। নন্দিনীকেও ধরে ডুব দেওয়ানো হলো। নন্দিনী স্তব্ধ, নির্বাক, নিশ্চেতন তখন। হাতে ধরে তাকে যা করানো হচ্ছে বা হচ্ছে সেই করছে, আর যেটা করিয়েছেন সূর্য হালদার অথবা বুড়ো ভট্টাচার্য বামুন। দাহসান সমাধা হতেই শ্মশানযাত্রীরা হতভম্ব। হঠাৎ সকলের চোখের সামনে শান্ত ঠান্ডা মুখে এগিয়ে এসে একেবারে নন্দিনীর হাত ধরল পরাণ চাটুর্যে। এক হাতে হাত ধরল, অন্য হাত তার পিঠে। সকালে হাঁ করে দেখল পরাণ চাটুর্যে তার নিজের ঘরের দিকে নিয়ে চলেছে নন্দিনীকে। মুখ চাওয়াচাই করতে লাগলো সকলে। পৌর সূর্য হালদার হতভম্ব। কেউ কেউ পরাণ চাটুর্যের কুটির পর্যন্ত অনুসরণ করল, কেউ বা শ্মশান থেকেই ঘরের পথ ধরল। ঘরের পথ সূর্য হালদারও ধরলেন। প্রায় ঘণ্টাখানেক বাদে দেখা গেল একখানা ঢাকা পালকি চলেছে পরাণ চাটুর্যের কুড়ের দিকে। এ পালকি সকলেই চেনে, হালদার গৃহিণীর পালকি। এই পুণ্যবতী মহিলাটিকে গায়ের উঁচু নিচু সকলে জানে, ভক্তি শ্রদ্ধা করে। কিন্তু এই পালকিতে আপাতত কেউ নেই। হালদার গৃহিণী শূন্য পালকি চলেছে পরাণ চাটুর্যের কুড়ের দিকে, পিছনে সূর্য হালদার। ঘরের সামনে পালকি থামল। তখনও ৫-৭ জন লোক দাঁড়িয়ে সেখানে নিজেরাই জটলা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। একজন ভিতরে গিয়ে পরাণ চাটুর্যকে খবর দিতে সে বেরিয়ে এলো। সূর্য হালদার বললেন, তুমি ছেলের কাজ করেছো বাবা, যা করেছো তার তুলনা নেই। ও সর্বনাশ যা হবার তা তো হয়েই গেল। তোমার জ্যাঠাইমা পালকি পাঠিয়ে দিলেন। অসুস্থ শরীর নিয়ে নিজেই আসতে চেয়েছিলেন, আমি দিলুম না আসতে। মেয়েটাকে নিয়ে যাই, বাপ গেছে, মায়ের কোল পেলে জুড়োবে একটু। পরাণ চাটুর্যে ঠান্ডা জবাব দিল, নন্দিনী আপাতত কোথাও যাবে না বলেছে। কে বলেছে? হালদার মশাইয়ের কানে যেন ভালো করে ঢোকেনি কথাটা। নন্দিনী বলেছে। কি বলেছে? কোথাও যাবে না। কোথাও যাবে না তো থাকবে কোথায়? এখানে? হ্যাঁ। কিন্তু সেটা কি ভালো দেখাবে? ৫ জনে ৫ কথা বলবে, অথচ তুমি তো সেরকম নও। হালদার মশাই সংকট যেন। আচ্ছা, আমি না হয় একবার বলে কই দেখি মেয়েটাকে। অনুচ্চ কঠিন স্বরে পরাণ চাটুর্যে বলল, নন্দিনী ঘুমোচ্ছে, আপনি এখন বাড়ি যান। ধীর পায়ে সে ভিতরে ঢুকে গেল আবার। হালদার মশাই বিমূঢ় মুখে খানিক দাঁড়িয়ে থেকে পালকি বেহারাদের ইশারায় ফিরে যেতে বলে পায়ে পায়ে প্রস্থান করলেন। শ্মশানে ছোড়াটার হাবভাব মতিগতি লক্ষ্য করছিলেন হালদার মশাই। খুব স্বাভাবিক লাগছিল না। এই মুহূর্তে মেয়েটাকে বার করে এনে ছোড়াটার ঘর দোর পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারেন তিনি, কিন্তু পূর্বাপর বিবেচনা না করে কোনো কাজ করেন না হালদার মশাই। তাই ভাবতে ভাবতে ফিরে চলেছেন তিনি। কিছু যেন ভাবনার আছে, খুব জোরদার কিছু। রাত্রি। পরাণ চাটুর্যে মিছে কথা বলেছিল। নন্দিনী এখানে থাকবে বলেনি। নন্দিনী কোনো কথাই বলেনি। নন্দিনী ঘুমোওনি। নন্দিনী বসেছিল মূর্তির মতো, নির্বাক নিস্পন্দ, বাহ্যজ্ঞান রহিত। নির্বাক পরাণ চাটুর্যেও। ঘরের মধ্যে একটা লণ্ঠন জ্বলছিল। এক গ্লাস দুধ গরম করে নন্দিনীর সামনে ধরল সে। তারপর এই প্রথম কোমল গলায় বলল, খেয়ে নাও। নন্দিনীর সারা শব্দ নেই, কোনো অনুভূতিও না, বসেই আছে। দুধের গ্যালাসটা তার মুখের কাছে ধরল পরাণ চাটুর্যে। তারপর মাথাটা কাছে টেনে এনে দুধ খাইয়ে দিতে লাগলো। নন্দিনী এবারে দুধটা খেলো। পরাণ চাটুর্যে খানিকটা জলও খাইয়ে দিল তেমনি করে। এতক্ষণে যেন চেতনা ফিরল নন্দিনীর, হুঁশ ফিরল। নড়ে চড়ে সোজা হয়ে বসল সে। দেখতে দেখতে ধারালো তীক্ষ্ণ হয়ে উঠল দুই চোখের দৃষ্টি। হাতের গ্যালাসটা কোণের দিকে সরিয়ে রাখতে রাখতে পরাণ চাটুর্যে জিজ্ঞাসা করল, কি? জবাব নেই। নন্দিনী চেয়ে আছে, দেখছে। এ চাউনি অনুভূতিশূন্য আত্মবিস্মৃত চাউনি নয়, স্থির, কঠিন। এই লোকটার হাতে দুধ খেয়েছে তাও এই প্রথম খেয়াল হলো বোধ হয়। গলায় আঙুল ঢুকিয়ে উগরে দিতে চেষ্টা করলো যা খেয়েছে। পরাণ চাটুর্যে তাড়াতাড়ি এগিয়ে এসে হাত টেনে নামালো মুখ থেকে। ধমকের সুরে বলল,
ও কি হচ্ছে? নন্দিনী জোঝাজুঝিও করল না একটুও, হাত নামালো, চেয়ে আছে, দেখছে। দুর্বোধ্য চাউনি নয়, থমথমে কঠিন, নিষ্পলক। কিছুক্ষণ, অনেকক্ষণ। তারপর এই প্রথম বাক্যস্ফুরণ হলো তার, তীক্ষ্ণ, অনুচ্চ, কঠিন। কথা নয়, একটা ছুরির ফলা যেন এসে বিঁধল পরাণ চাটুজ্যের বুকে। আমার বাবাকে মেরে ফেললে তুমি? বিদ্যুৎপৃষ্টের মতো বিষম চমকে উঠল পরাণ চাটুজ্জে, নিজের অগোচরেই চিৎকার করে উঠল প্রায়। কি হয়েছে? কি বললি? অনুচ্চ ধীর কণ্ঠে নন্দিনী আবার বলল, আমার বাবাকে একেবারে মেরে ফেললে তুমি? পরাণ চাটুজ্জে সোজা হয়ে বসল, নিষ্পলক চেয়ে আছে সেও। মুখের সব কটা রেখা কঠিন হয়ে উঠেছে একটু একটু করে। নির্মম স্তব্ধতা, পুর ব্যাধের নিশ্চল প্রতীক্ষা। তেমনি মৃদু কঠোর কণ্ঠে নন্দিনী বলল, এর প্রতিশোধ আমি নেব। সঙ্গে সঙ্গে হিংস্র জন্তুর মতোই পরাণ চাটুজ্জে ঝাঁপিয়ে পড়ল রমণীর দেহের উপর। একটা মৃত্যুর পলে পেয়ে যে পশুবৃত্তি স্থিমিত সংযত ছিল এতক্ষণ, তার ঘোর কেটে গেল। পায়ের ঠেলায় হ্যারিকেনটা ছিটকে গিয়ে পড়ল 7-8 হাত দূরে। 2-1 বার দপদপিয়ে নিভে গেল সেটা। অন্ধকারের পশু আলো বরদাস্ত করে না। নন্দিনী একটু কাতরোক্তি করল না, একটু বাধা দিল না, একটু জুঝল না। এর নাম সমর্পণ নয়। দুরূহ বাধার কাছে প্রকৃতি নির্বাক, নিঃসাড়। সেই ক্ষোভে পুরুষের ক্ষমাহীন নির্দয় নিষ্ঠুর সর্বগ্রাসী দাহ। পরপর 4-5 দিন পরাণ চাটুজ্জেকে কেউ ঘর ছেড়ে নড়তে দেখেনি। সকাল সন্ধ্যা দাওয়ায় বসে পাহারা দেয়। সে মূর্তির দিকে চেয়ে কাছে ঘেঁষতে সাহস করে না কেউ। নন্দিনীর খবর করতে এসেছে অনেকে, এসেও প্রায় চুপচাপই ফিরে গেছে। কেউ কিছু জিজ্ঞাসা করলে পরাণ চাটুজ্জে আঙুল দিয়ে রাস্তা দেখিয়ে দিয়েছে, অর্থাৎ এদিকে মাথা গুলিও না, নিজের কাজে যাও। মাথা কেউ গলাতেও আসেনি। পরাণ চাটুজ্জের জোরটা যে কোথায় কেউ জানে না, কিন্তু জোর যে আছে সে সম্বন্ধে সকলেই নিঃসন্দেহ। কিন্তু কেউ বলতে সূর্য হালদার অথবা মহিম তরফদার নয়। সকলের চোখের উপর বসে সদ্য পিতৃহীনা মেয়েটাকে এভাবে আটকে রাখার জুলুম তাদের বরদাস্ত হবার নয়। তার উপর ছোট দ্বারকার মনে একটা সংশয় উকি ঝুঁকি দিয়েছে। মেলার দিনে পথে লোকজনে যাতায়াত বেশি, ঠ্যাঙাড়েদের সেদিন গা ঢাকা দিয়ে থাকারই কথা। আক্রান্ত পথচারীকে সবসময় একেবারে মেরেও ফেলে না তারা। এই বেলায় মেরে ফেলেছে, এমন একজনকে মেরেছে যার কাছ থেকে একসঙ্গে 5টা টাকা বেরুবারু প্রত্যাশা নেই। এক মেয়েটার লোভে যদি মেরে থাকে, কিন্তু সেরকম নজির নেই বললেও চলে। তাছাড়া মেয়েটা যে লোভনীয়, রাত করে ঠ্যাঙাড়েরা জানবেই বা কী করে? সব থেকে বিস্ময়ের ব্যাপার ঠিক সেই সময় পথে পরাণ চাটুজ্জের সঙ্গে যোগাযোগটা। তার সঙ্গে আজ যারা ছিল তারাই বা কে? ক্ষোভে দুঃখে নিজের হাত কামড়ে মরছিল মহিম তরফদার। মেয়েটার দিকে চেয়ে মেয়েটা সেই পাথর মূর্তি দেখে কোনো কিছু খেয়াল ছিল না তার, কোনো সম্ভাবনার কথাই ভাবেনি। নিজেই দেহ দাহ করার অনুমতি দিয়ে বসেছে। এই দেওয়ার অর্থ সন্দেহজনক ব্যাপার নেই কোথাও কিছু। এখন এ নিয়ে ঘাটাঘাটি করতে গেলে নিজেরই বিপদ। অনুরূপ সংশয় আর কারো মনে জেগেছে কি না বলা যায় না, কিন্তু সূর্য হালদারের মনে যে জেগেছে সেটা গোপন থাকলো না। তিনিও অনেক ভেবেছেন, ভেবে ভেবে কটা দিনের শিথিল অবকাশ জটিল করে তুলেছেন। ঠিক ওই সময় ওই জায়গাটিতে পরাণ চাটুজ্জে না হয়ে আর কেউ যদি ঠ্যাঙাড়েদের সামনে মাথা উঁচিয়ে দাঁড়াতো, হালদার মশাই একবারও ভাবতেন না, কোনো সংশয় রেখাপাত করতো না। আজ কেবলই তার মনে হচ্ছে 6 মাস আগে মুকুন্দ গোস্বামীর হাতে সেই অমানুষিক খড়ম পিটুনি পরাণ চাটুজ্জের এত নির্বিবাদে বরদাস্ত করার কথা নয়। আর যে মেয়েটার টানে দিনে দুপুরে সেই দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থা, লম্বা 6টা মাস সকল বাসনায় জল ঢেলে অমন তপস্বীর মতো তার কাল কাটানোর কথা নয়। ভেবে ভেবে মস্তিষ্ক তপ্ত করে তুলেছেন হালদার মশাই। তলায় তলায় নিশ্চষ্ট হয়ে বসে থাকেনি একবারে। ঠ্যাঙাড়েদের আর পাবেন কোথায়? কিন্তু পরাণ চাটুজ্জের সে রাতে সঙ্গীতের খোঁজ পাওয়া শক্ত নয়। কারা ছিল পরাণ চাটুজ্জের সঙ্গে সেই খবর সংগ্রহ করে হালদার মশাই সঙ্গোপনে একদিন বাড়িতে ডেকে পাঠালেন তাদের। আদর আপ্যায়ন করলেন। মুকুন্দর কথা বলতে বলতে দু চোখ ছলছলিয়ে উঠতে লাগলো বারবার। বললেন, ভগবান সেই তোমাদের পাঠালেন যদি, আর দুদণ্ড আগে পাঠালেন না কেন? বাপটা তো গেলই, মেয়েটাকেও যা উদ্ধার করলে তোমরা, তার পরিণতি দেখো। ঠাকুর জানেন তার ইচ্ছে। এত পাপের ভার কি চুনিগা বইতে পারবে? যাদের টাকা হয়েছে হালদার মশাইয়ের ক্ষেত তাদেরও মনে লেগেছে।
নীরব দুশ্চিন্তায় তারাও সায় দিয়েছে। বাস্তবিকই কোথা দিয়ে কি অসম্ভব কাণ্ড হয়ে গেল। হালদার মশাই কথার ফাঁকে আর গল্পের ফাঁকে কোন লক্ষ্যের দিকে এগোচ্ছেন সেটা তখনও মাথায় ঢোকেনি তাদের। হালদার মশাই খবর সংগ্রহ করতে লাগলেন। পরাণ চাটুর্যের সঙ্গে সেই রাতে দল বেঁধে কোথায় যাচ্ছিল তারা? কোজাগরী পূর্ণিমার উৎসবের রাতে গ্রাম ছেড়ে তারা যাচ্ছিলই বা কেন? পরাণ চাটুর্যে কী বলে নিয়ে যাচ্ছিল তাদের? ঠ্যাঙ্গারেদের সামনাসামনি হবার আগে পরাণ চাটুর্যের হাবভাব কেমন দেখছিল, ইত্যাদি। হালদার মশাইয়ের এত অন্তরঙ্গ আপ্যায়নে অভ্যাগতরা এবারে যেন হঠাৎ বিপদের গন্ধ পেল। ভিতরে ভিতরে চকিত হয়ে উঠল তারা। যথার্থই তারা কিছু জানে না। পূর্ণিমার রাতে বেড়াবার জন্য পরাণ চাটুর্যে মেলায় নিয়ে গিয়ে তাদের ডেকে এনেছিল বলেই তার সঙ্গে গিয়েছিল। পরাণ চাটুর্যে বা হালদার মশাই মুখ ফুটে কিছু বললে খুশি হয়েই তো শোনে সকলে। খুশি করার জন্য শোনে, ভালো মন্দ তলিয়ে দেখে না অত। নিরুদ্বেগে ঘুরে বেড়াচ্ছিল তারা। বেড়াতে বেড়াতে কতটা এগিয়েছিল তাও খেয়াল করেনি। মনের আনন্দে কেউ কেউ গলা ছেড়ে গানও গাইছিল। সামনে অমন দুদৈর্য উপস্থিত, তারা জানবে কি করে? কিন্তু শুধু এটুকু অবগত হবার জন্যই হালদার মশাই এত পরিশ্রম করেননি। তার মোলায়েম কথার মধ্যে ভয়ের দিকটায় চকচকিয়ে উঠতে লাগলো ক্রমশ। বললেন, জানি নে বললেই যদি সব মিটে যেত তাহলে তো তোমাদের জন্য অত ভাবনা হতো না আমার। অত সহজে মিটবে না বলেই আমার এত দুশ্চিন্তা। একেবারে মগের মুল্লুক তো নয় এটা। ইংরেজের রাজত্ব, সূর্যি ঠাকুরও অস্ত যান না এমন রাজত্ব। এই রাজত্বে কিছু যদি গোপন থাকে, না কিছু রাখা ঢাকা থাকে। ভাবনায় নিজের মুখখানা অন্ধকার করে তুলে একটা ত্রাসের মুখে ঠেলে দিলেন তাদের। বললেন, উৎসবের রাত্রে যেখানে 5 গা থেকে লোক আসে চুনি গায়ে, সেখানে তোমরা গা ছেড়ে বেরোলে, আর সেই রাতেই মুকুন্দর ওই অঘটন। ট্যাঙ্গারেরা জ্যোৎস্না রাতে আর লোক চলাচলের রাতে একটু গা ঢাকা দিয়ে থাকে সকলে জানে, অথচ শুধু মুকুন্দের জন্যই তারা যেন ঘাপটি মেরে বসেছিল। তারপর অঘটন ঘটতে না ঘটতেই তোমাদের সঙ্গে করে পরাণ চাটুর্যে হাজির সেখানে। এত সব যোগাযোগ ওই মহিমকে কী করে বিশ্বাস করাবে তোমরাই জানো। সে তো সকলের বুকে র্যাঁদা চালিয়ে কথা বার করে নেবার জন্য তৈরি হয়েছে দেখলাম। আমি বরং অনেক করে ঠেকিয়ে রেখেছি তাকে। বলেছি, আর নির্দোষীর হেনস্থা করো না মহিম। পরাণ চাটুর্যের মতলব আভাস তারা যদি কিছু পেয়ে থাকে আমাকে অন্তত বলবে। এখন বলবে কি না তোমরাই ভাবো। তারা ভাবলো তো বটেই, বলল। সে ভাবনা আর বলা দুই মর্মান্তিক বিরক্তির কারণ হালদার মশাইয়ের। নিরপরাধ লোকগুলো আতঙ্কে দিশেহারা। হালদার মশাইয়ের চরণ স্পর্শ করে তাদের আকুতি মিনতি, তারা কিছু জানে না, কিছুই না। এরপর ছোট দারোগার সঙ্গে দেখা হওয়া মাত্র প্রথমেই সেই প্রসঙ্গ তুলেছেন তিনি। ব্যাপারটা কেমন হলো না মহিম? এই মুকুন্দের কথা, আবার মৃত্যুর কথা আর কি? কাটা খায় নুনের ছিটে। ছোট দারোগা গম্ভীর। সেসব কথা এখন আর ভেবে কি হবে? আগলে ভাবলে পারতেন। বলার ধরনে প্রচ্ছন্ন ইঙ্গিতটা স্পষ্ট পায়, অর্থাৎ এ নিয়ে আর ঘাটাবেন না, চুপ করে থাকুন। সূর্য হালদার সেটা বুঝলেন। বুঝে অন্য পথে ইন্ধন জোগালেন। তা তো না হয় হলো, মুকুন্দ রাউই ফুরিয়েছে গেছে, কিন্তু তোমরা গায়ের লোক, হাকিম দারোগা থাকতে গায়ের মধ্যে এসব কী কাণ্ড? মেয়েটাকে 5 দিন ধরে এভাবে নিজের বাড়িতে আটকে রেখে দিয়েছে। সর্বনাশের কি আর বাকি আছে কিছু? মুকুন্দ বেঁচে থাকতেই তো যে কাণ্ড করেছিল, চোখের ওপরেই দেখতে হবে এখন। ইচ্ছে করছে গ্রাম ছেড়ে যেদিকে দু চোখ যায় চলে যায়। ছোট দারোগার মস্তিষ্কে দাহ্য বস্তুটি পুঞ্জীভূতই ছিল। সূর্য হালদার অগ্নিসংযোগের কাজটি করে দিলেন শুধু। মহিম তরফদার দপ করে জ্বলে উঠল। নন্দিনীকে জোর করে নিজের বাড়িতে আঁকড়ে রেখেছে, এই কথাটা মনেই হয়নি। এটাও তো কম অপরাধ নয়। এই অজুহাতে একবার ধরে আনতে পারলে শাস্তির যাতায় ফেলে হাড়গোড় গুড়িয়ে দিতে কতক্ষণ। থানা থেকে 4 জন সিপাই নিয়ে চলল ছোট দারোগা মহিম তরফদার। সূর্য হালদারকেও ডেকে নিল। গণ্যমান্য সাক্ষী থাকা ভালো। হালদার মশাইয়ের আসার ইচ্ছে ছিল না খুব, কিন্তু মুখ ফুটে নাও বলতে পারলেন না। পরাণ চাটুর্যে দাওয়ায় বসেই আসতে দেখেছে তাদের। একটুও নড়ল না, একটুও পেশিও কাঁপল না, তেমনি বসে রইল। দু চোখ আগুনের গোলার মতো ধকধকিয়ে উঠল শুধু। শিকলে বাঁধা নিরুপায় সাপদ যেমন নিঃশেষ্ট হয়ে বসে থাকে, তেমনি। মহিম তরফদার সিপাহীদের হুকুম করল, হাতকড়া লাগাও। নিজের অগোচরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো পরাণ চাটুর্যে। সিপাহীরা থমকালো একটু। সূর্য হালদার অস্বস্তি বোধ করতে লাগলেন। আবহাওয়াটা নরম করে আনতে চেষ্টা করলেন তিনি।
হাত কড়া কেন লাগাতে হবে মহিম? এমনি নিয়ে যাও না। পরাণ তো আর আপত্তি করছে না। আইনের ব্যাপার, 5 জনে 5 রকম লাগিয়েছে, আর তোমাকে কর্তব্য করতেই হবে, নইলে পরাণ তো আর আমাদের শত্রু নয় কারো। সিপাহীরা দ্বিতীয় হুকুমের প্রতীক্ষায় ছিল, কিন্তু মহিম তরফদার হুকুম দেবার অবকাশ পেল না আর। বাইরের দরজায় সামনে এসে দাঁড়িয়েছে নন্দিনী। এক পরাণ চাটুর্য ছাড়া আর সকলেই বিমূঢ়। হঠাৎ নারী দেহের উপর যেন আসুরিক ঝড় বয়ে গেছে একটা। শাড়ির আঁচলে গলা পর্যন্ত ঢাকা, কপালের জায়গায় জায়গায় আঘাতের চিহ্ন, বা চোখের ভুরুর উপর মস্ত একটা কালশিরে, কাঞ্চরবর্ণ মুখখানা অসাড় কালচে, চোখের কোলে কালি। সকলের দৃষ্টি অনুসরণ করে পরাণ চাটুর্যেও ফিরে তাকালো, নন্দিনীকে দেখল। প্রতিশোধ গ্রহণের পরিপূর্ণ মুহূর্ত উপস্থিত দেখে বাইরে এসে দাঁড়িয়েছে ভেবে দেহের শিরায় শিরায় গলিত আগুনের স্রোত বইল এক প্রস্ত। যাবার আগে এই একজনকে অন্তত নিঃশেষ করে দিয়ে গেল না কেন? চোখের তারায় তারায় সেই ক্রূর ক্রেদ। সূর্য হাজার আটকে উঠলেন প্রথম। এ কি চেহারা হয়েছে তোর নন্দিনী? তোকে মারধর করেছে নাকি? নন্দিনী আস্তে আস্তে মাথা নাড়ল, অর্থাৎ মারধর করেনি। এক ধাক্কায় পরাণ চাটুর্যকে ঠেলে দিয়ে মহিম তরফদার এগিয়ে এলো। তোমার আর কিছু ভয় নেই নন্দিনী? তোমার উপর অত্যাচার করেছি কি না সত্যি করে বলো। নন্দিনী স্পষ্ট মৃদু জবাব দিল, করেনি। সূর্য হালদারের ধৈর্য গেল, কটু কণ্ঠে বলে উঠলেন, করেনি তো তোর এই অবস্থা কেন? কপালটা ওভাবে ফুলে আছে কেন? কপাল কুটেছিলাম। জবাব শুনে সকলে ফ্যালফ্যাল করে খানিক চেয়ে রইল তার দিকে। এমনকি পরাণ চাটুর্যের 2 চোখেও দুর্বোধ্য বিস্ময়। একটু বাদে ছোট দারোগা কর্মতৎপর হলো আবার। এ কথা যাক, 5 দিন ধরে তোমাকে জোর করে আটকে এখানে রেখে গেছে কিনা সেটা বলো। ধীর শান্ত কণ্ঠে জবাব দিল, না, আমি নিজের ইচ্ছেতেই আছি এখানে। অসহিষ্ণুতার কর্কশ শোনালো এবার ছোট দারোগার কণ্ঠস্বর। বলছি তো, তোমার একটুও ভয় নেই? যা বলার নির্ভয় সত্যি করে বলো। তার মুখের দিকে খানিক চেয়ে থেকে এবারে আরও একটু দৃঢ় স্বরে জবাবটা দিল নন্দিনী। বলল, ভয় আমার আর কাউকেই নেই। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ভিতরে চলে গেল। বাইরে মূর্তির মতো দাঁড়িয়ে সকলে। হঠাৎই আশ্বস্ত হয়ে পরাণ চাটুর্যের মুখের উপর এক ঝলক আগুন ছড়িয়ে সিপাহীসহ দা ছেড়ে হনহনিয়ে প্রস্থান করল ছোট দারোগা। সূর্য হালদার দাঁড়ালেন আর একটু, একটু কাশলেন, একটু হাসলেন, তারপর নরম করে বললেন, আমার তো আগেই মনে হয়েছিল তোমার কোনো দোষ নেই। ওদের দারোগা পুলিশের মেজাজপত্রই আলাদা। যাক, আজ চলি। মেয়েটার এখন শোকের মুখ, কি করা যায় না করা যায় পরে কথা হবে। পরাণ চাটুর্য দাওয়ার ওপর নিষ্পন্দের মতো কতক্ষণ দাঁড়িয়েছিল খেয়াল নেই। পায়ে পায়ে ঘরে ঢুকলো এক সময়। মেঝে মাটির দেওয়ালে ঠেস দিয়ে নন্দিনী বসেছিল, চুপচাপ, নীরব দৃষ্টি বিনিময়। কদিনের মধ্যে এই প্রথম মুখখানা স্বাভাবিক দেখাচ্ছে পরাণ চাটুর্যের। ক্রূর মুখোশটা খসে গেছে। সাধাসিধেভাবেই জিজ্ঞাসা করল, এভাবে আমাকে বাঁচাতে গেলি কেন? নন্দিনী নিষ্পলক চেয়েছিল, দেখছিল, চেয়েই রইল, দেখল, তারপর ঠান্ডা জবাব দিল, প্রতিশোধটা আমি নিজেই নেব বলে। মুহূর্তে পরাণ চাটুর্যের 2 চোখ থরথরিয়ে উঠল আবার। এই এক কথা বলার ফলেই 5-5টা দিন অমানসিক নির্যাতন ভোগ করেছে নন্দিনী। তবু বলেছে, আজ আবারও বলল। কিন্তু আজ এগোতে গিয়েও পা আপনি থেমে গেল পরাণ চাটুর্যের। সামনে আর দাঁড়িয়েও থাকতে পারল না বেশিক্ষণ। দিন যায়। বেশ একটা জোরালো গোলযোগের আশঙ্কা করেছিল গায়ের লোক। সূর্য হালদারের মতো ডাকসাইটে মানুষ গায়ে থাকতে একজন গণ্যমান্য ব্রাহ্মণ কন্যাকে নিয়ে এভাবে বাস করবে কেউ, ভাবা যায় না। প্রকাশ্যে কেউ এগিয়ে না এলেও তলায় তলায় সকলে হালদার মশাইয়ের দিকেই। হালদার মশাই নিজেও জানতেন সেটা। গায়ের মুরব্বীদের অনেককেই ডেকে পাঠিয়েছিলেন তিনি, একসঙ্গে নয়, একে একে। আলাপের ছলে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন। পরাণ চাটুর্যের এত বড় ধৃষ্টতা বরদাস্ত করতে চায় না কেউ, কিন্তু বিহিত যা করার সেটা হালদার মশাই করবেন বলে সকলের আশা। মৃদু এসে সূর্য হালদার বলেছেন, তোমরা 5 জনে চোখ বুজে থাকলে আমি আর কি করতে পারি? যাই বলুন, করলে যে তিনি করবেন সেটা সকলেই জানে। পূর্বপুরুষের সঞ্চিত বিত্তের ফলে যত ভারী কিগোছের মাননীয় ব্যক্তি হয়ে উঠুন, হালদার মশাইয়ের শরীরের রক্ত এখনও অতটা ঠান্ডা হয়ে যায়নি। বয়সও 50-এর নিচেই এখনও।
এভাবে ডেকে গায়ের লোকের মন বোঝা শুধু, নইলে সংকল্প তার ঠিকই আছে বলে বিশ্বাস সকলের। তার বাড়িতে গোপন মন্ত্রণার আভাস পেয়েছে কেউ কেউ, অপরিচিত মুখের আনাগোনা দেখা গেছে, আর ছোট দারোগার সঙ্গে তো প্রায় সলা পরামর্শ চলে। এমন দুই শক্তি একযোগ হলে পরাণ চাটুজ্জে বাঁচবে কি? সরস্বতীর ধারে, পুরো মাঠের ওধারে রাত দুপুরে হঠাৎ একটা কুটির দাউ দাউ করে জ্বলছে দেখলেও কেউ তেমন বিস্মিত হতো না বোধ হয়। সাহসে ভর করে ছুটেও আসতো না কেউ, যে যার ঘরের মধ্যেই সেঁধিয়ে যেত আবার। ভোর হলে নতুন বিস্ময়ে রাতের অগ্নিকাণ্ডের খবর শুনত। কিন্তু একটা একটা করে দিন যায়, একে একে মাস ও কাবার 4-5টা, কোনো রকম অঘটনের আজও দেখা গেল না কোথাও। দিন যেমন চলছিল তেমনি চলছে। ছোট দারোগা মহিম তরফদার আর তেমন ঘন ঘন আসে না এদিকে। হালদার মশাইও অনেকটাই নিরাসক্ত নির্বিকার। আভাসী ইঙ্গিতে কেউ সে প্রসঙ্গ উত্থাপন করলে জবাব দেন, ওসব নোংরা ব্যাপারে গিয়ে কাজ কি বলো, গায়ের বাইরেই তো পড়ে আছে বলতে গেলে। আমাদের আর ক্ষতিটা হচ্ছে কি? ক্ষতি যে নেই সকলেই স্বীকার করেছে, করেছে বটে, কিন্তু মনে মনে পরাণ চাটুজ্যের নীরব প্রতাপের যেন কুল কিনারা পায়নি তারা। এহেন দুজন লোক এমন নিষ্ক্রিয় নিস্তেজ হয়ে পড়ল কোন জাদু শক্তিতে? আড়ালে আবডালে কানাকানি করে কেউ কেউ, পরাণ চাটুজ্জে নাকি দুজনকেই শাসিয়েছে। সূর্য হালদারের বাড়ি থেকে কোনো এক রাতে তাকে বেরোতেও দেখেছে দু একজন। আর সন্ধ্যার নিরিবিলিতে মরা সরস্বতীর চড়ায় বসে মহিম দারোগার সঙ্গেও তাকে কথা বলতে দেখার ব্যাপারটা এরপর আর গুজব বলে উড়িয়ে দেওয়া চলে না একেবারে। গুজব নয়, এক রাতে সূর্য হালদারে সদর দরজা দিয়ে সোজা ভিতরে ঢুকেছিল পরাণ চাটুজ্জে। ছোটবেলায় হামেশা আসতো, কিন্তু এই আসার সঙ্গে তার অনেক তফাত। হালদার মশাই বাইরের ঘরে তাকিয়ায় ঠেস দিয়ে তামাক খাচ্ছিলেন, তার দুই একজন অনুগ্রহভাজনও ছিল সেখানে। সেই সময়ে ঘরের মধ্যে একেবারে দুই হাতের মধ্যে পরাণ চাটুজ্জেকে দেখে প্রায় চমকেই উঠেছিলেন তিনি। আলবোলার নলটা হাত থেকে খসে পড়ার উপক্রম হয়েছিল, কিন্তু সেটা বুঝতে দেননি। নিজের ঘরেই ফরাস চৌকিতে বসে আছেন খেয়াল হয়েছে। বিবর্ণ উস্কো খুস্কো মূর্তি পরাণ চাটুজ্জের, রাত জাগা উত্তেজনা আর অত্যাচারের ধকলে যেমন হয়, কিন্তু সেই শুকনো মূর্তির মধ্যেই ধকধকে দুটো চোখ অস্বস্তির কারণ হয়েছিল হালদার মশাইয়ের। শুকনো ছায়ের নিচে যেন দুটুকরো অঙ্গার চলছে। পরাণ যে, কী খবর হঠাৎ এত রাতে? নন্দিনী ভালো তো? পরাণ চাটুজ্জে ঘাড় নেড়েছে। ভালো। আমাকে বলবে কিছু? পরাণ চাটুজ্জে ঠিক সেইভাবেই ঘাড় নেড়েছে আবারও। বলবে। বক্র ইঙ্গিতে ঘরের অন্য লোক বিদায় করেছেন হালদার মশাই, তারপর বলেছেন, বসো পরাণ বসো, দাঁড়িয়ে কেন? পরাণ চাটুজ্জে বসতে আসেনি, বসেও নেই, আর একটু সামনে এগিয়ে এসেছে শুধু। তারপর খুব ঠান্ডা মুখে বক্তব্য পেশ করেছে। সে কোনো গণ্ডগোলে মাথা গলাতে চায় না, নিজের ভিটেই শান্তিতে কাটাতে চায় শুধু। আর তার শান্তি ভঙ্গ যাতে না হয়, হালদার মশাই যদি সেদিকে একটু লক্ষ্য রাখেন ভালো হয়। হালদার মশাইয়ের ধমনীতে বনেদি রক্তের স্রোত উষ্ণ হয়ে উঠেছিল একটু একটু করে। এই দণ্ডে এত বড় স্পর্ধার সমুচিত জবাব দিতে পারেন, কিন্তু সিংহের গহরে যে লোক এমন নিঃসংকোয়ে ঢুকে পড়তে পারে, কোথাও না কোথাও তারও যে একটা জোর আছে সেটা ভুলে যাওয়ার মতো মাথা গরম তার কোনো দিনও নয়। তবু ঈষৎ ভারী গলায় জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে শাসাতে এসেছো? পরাণ চাটুজ্জে মাথা নেড়েছে। শাসাতে আসেনি, বরং তার সেই রাতের সঙ্গীদের ডেকে হালদার মশাই সাজিয়েছেন শুনে এসছে। তিনি আর ছোট দারোগা মহিম তরফদার তার ব্যবস্থা করবেন এ কথাও শোনা যাচ্ছে। সে উপস্থিত, হালদার মশাই ইচ্ছে করলে এই মুহূর্তে তাকে শাস্তি দিতে পারেন। শাস্তি দিতে ইচ্ছে করছিল, এই মুহূর্তে উঠে ওর মুখটা পা দিয়ে মাটির সঙ্গে থেতলে দিতে ইচ্ছে করছিল। আরও অনেক কিছু ইচ্ছে করছিল হালদার মশাইয়ের, কিন্তু সেই ইচ্ছের কঠিন রেখাগুলো আস্তে আস্তে ঢিলে হয়ে গেল। পরাণ চাটুজ্জে নিজে থেকে সেদে এসে শাস্তি গ্রহণের ইচ্ছেটা মোটেই আত্মসমর্পণের মতো লাগেনি তার। মনে হয়েছে ওকে শাস্তি দিলেই তো সব শেষ হবে না, এমনকি এই মুহূর্তে এখানে ওকে একেবারে শেষ করে দিলেও সব শেষ হবে না। নিজের জোরটা তিনি ভালোই জানেন, কিন্তু আর একজনের স্পর্ধার উৎসটা একেবারে অন্ধকারাচ্ছন্ন বলেই ভাবতে হয়। রাগের বশে ছেলে মানুষই করে বসার লোক নন তিনি। মুকুন্দ গোসাইয়ের প্রাণটা বেঘরে কার হাতে খোয়া গেল কে জানে। হুকুর নলটা আবার মুখে তুলে নিয়েছেন হালদার মশাই। গম্ভীর ভারী মুখে হাসির খাঁজ পড়েছে।
বিশেষ স্নেহভাজন বয়কনিষ্ঠের উদ্দেশ্যে যেভাবে অনুযোগ করা চলে সেইভাবে বললেন, আমাকেও তাহলে তুমি এতই পর ভাবো? হুম, বেশ। পরাণ চাটুজ্জে স্থির হয়ে দাঁড়িয়ে, তার বক্তব্য শেষ হয়েছে, আর দাঁড়াবারও ইচ্ছে নেই। সূর্য হালদারের বক্তব্য, পাঁচজনে পাঁচ কথা বললে তাদের মুখ তিনি চাপা দেবেন কি করে? তাকে আপন লোক ভাবলে উনি নিজের সামনে দাঁড়িয়ে নন্দিনীর সঙ্গে পরাণের বিয়ে দেওয়াতেন। পরাণের একটু কাণ্ডজ্ঞান থাকলে কেউ টু শব্দটি করত না। হঠাৎ একটু সামনে ঝুঁকে গলা খাটো করে তিনি আরও কিছু বলেছেন শাস্তি তাকে সূর্যি জ্যাঠা দিতে চাই কি, কে কী চায় তাও কেউ জানে না। মহিমের এত জ্বালা কেন তাও কি বলে দিতে হবে? দিন রাত এসে সে নাকি তার কানে মন্ত্র দিচ্ছে, একটা বিহুত করা দরকার। বলেছেন সূর্যি হালদারের সায় থাকলে এর মধ্যেই পরাণ টের পেত, বেশ ভালো হাতেই টের পেত। কিন্তু পরাণ আপন না ভাবুক, তিনি যে ভাবেন সেখানেই যত জ্বালা। তবু এই একবারও যে পরাণ তার কাছে এসেছে তাতেই খুশি তিনি। শাস্তির কথা পরে ভাববেন, আপাতত যে কোনো দরকারে পরাণ যেন তার কাছে আসে তাকেই জানায়। আর অমন গোয়ারের মতো চলাফেরা না করে সে যেন একটু সাবধানে থাকে। গুজব নয়, সাঁঝের আঁধারে মরা সরস্বতীর চড়ায় বসে মহিম দারোগার সঙ্গে কথা বলার ব্যাপারটাও এই একই দাপটে পরাণ চাটুজ্জে তারও মেরুদণ্ড খানিকটা বেঁকিয়ে দিয়েছিল। নলে সত্যি হয়তো যে বিপদ আশঙ্কা করেছিল গায়ের লোকেরা, তাই হতো, তাই ঘটত। রাত দুপুরে ঘরদোর দাউ দাউ করে জ্বলেই যেত একদিন। সন্ধ্যায় যারা তাকে সরস্বতীর চড়ায় ছোট দারোগার সঙ্গে কথা বলতে দেখেছিল, ওরা দিন দুপুরে তারা তাকে একবার বাঘের ডেরায় হানা দিতে দেখেনি। পরাণ চাটুজ্জে দুপুরেও দেখা করেছে ছোট দারোগা মহিম তরফদারের সঙ্গে, থানায়, তার প্রতিপত্তির আওতার মধ্যে। সূর্য হালদারের মতোই একটা বিস্ময়ের ধাক্কা খেয়েছিল মহিম দারোগা, তার মতোই ওই শুকনো মূর্তির মতো চাপা আগুন দেখেছিল। পরাণ চাটুজ্জে জানিয়েছে নিরিবিলিতে তার সঙ্গে গোটা কত কথা কওয়ার বাসনা। সন্ধ্যের দিকে একবার সরস্বতীতে এলে বসলে ভালো হয়, এভাবে তাকে নাগালের মধ্যে পাবে ভাবেনি। মহিম দারোগার ক্রুর বাসনাটা অন্য রকম, কিন্তু তার আগে ব্যাপারটা বোঝা দরকার। না বুঝে কাজ করার রীতি নয় তাদের। কি কথা! পরাণ চাটুজ্জে এই এক কথারই পুনরুক্তি করল। সেটা এখানে হবার নয়, ব্যক্তিগত কথা। সন্ধ্যার দিকে সরস্বতীর ধারে এলে কথা হবে। ছোট দারোগার সহ্যগুণ আর যাই হোক সূর্য হালদারের মতো নয়। হুঙ্কার দিয়ে উঠল, তোমার হুকুমে আমাকে সরস্বতীতে যেতে হবে বলছো? হুকুমে নয়, ছেলেবেলার সঙ্গী হিসেবে তাকে একবার আসতে বলেছে পরাণ চাটুজ্জে। এও সীমাতির ধৃষ্টতা। তবু মহিম দারোগা সংযত করল নিজেকে, আবারও জিজ্ঞাসা করল, কি কথা? পরাণ চাটুজ্জে নিরুত্তর। এইটুকুই বলতে এসেছিল, বলা হয়ে গেছে। মহিম দারোগার ইচ্ছে করছিল কোথায় সে এসেছে এখনই সেটা বুঝিয়ে দেয়। রুলের গুতোয় ঘাড় পাঁজর গুড়িয়ে কথা বার করে নেয়। ওতে অনভ্যস্তও নয় খুব, কিন্তু অজ্ঞাত আশঙ্কার প্রতিক্রিয়া সর্বত্রই একই রকম। তার দিকে চেয়ে চেয়ে সূর্য হালদারের মতো সেও পরাণ চাটুজ্জের দুঃসাহসটা যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করল। এখানে এইভাবে এসে দাঁড়ানোটা কম কথা নয়, অথচ সে বুকের পাটা আছে দেখছে। কোন ভরসায় আছে, কিসের জোরে? মহিম দারোগার সংযত হবার আরও একটা কারণ, বড় শিকারের লোভ। এই চাকরিতে এই লোভটা মজ্জাগত। এখন চড়াও হলে কোন ভাওতা দেবে ঠিক কি? তার থেকে জায়গা মতো বসলে চার জমলেও জমতে পারে। সামান্য ইঙ্গিত ইশারা থেকে অভাবিত শিকার জোটে এক এক সময়। এই চাকরিতে অবধারিত উন্নতির রাস্তা সেটা। যা সে করতে চাইছে তা সবসময় করা যেতে পারে, তার জন্য ব্যস্ত হবার কিছু নেই। মহিম দারোগা কথা দিল সন্ধে নাগাদ সরস্বতীর চড়ায় উপস্থিত থাকবে। পরাণ চাটুজ্জে চলে গেল। মহিম দারোগা এসেছিল। পরাণ চাটুজ্জের কথাটা কি হতে পারে তাই নিয়ে অনেক জল্পনা কল্পনা করেছে। শেষে ভেবেছে আর কিছু না হোক, কথাটা যদি তার সঙ্গে আপোষ সংক্রান্তও হয় তাতেও লোকসান কিছু নেই, উল্টে লাভ। যে লাভের টানে অনেক সন্ধ্যা অনেক রাত মুকুন্দ গোস্বামীর ঘরে কাটিয়েছে, কত রাত ঘুম হয়নি ঠিক নেই। পরাণ চাটুজ্জে চলে যাবার পর যত ভেবেছে এই লাভের সম্ভাবনাটাই তত বড় হয়ে উঠেছে। একটা লোলুপ প্রতীক্ষায় বিকেল পর্যন্ত কাটিয়েছে সে, কিন্তু নিরস্ত আসেনি তা বলে। কোমর বন্ধনীতে প্রকাশ্যেই আগ্নেয়াস্ত্র ঝুলিয়ে এসেছে, আর কোথায় যাচ্ছে থানায় তাও জানান দিয়ে এসেছে। যদিও ভালোই জানে পরাণ চাটুজ্জে এত বোকার মতো কোনো কাজ করবে না, তবু সাবধানতা পেশাগত। সরস্বতীর চড়ায় দুজনে পাশাপাশি বসেছে। কথার সূচনায় লোভে মহিম দারোগার ভেতরটা চকচকিয়ে উঠেছিল। বিনা ভনিতায় পরাণ চাটুজ্জে জিজ্ঞাসা করেছে,
তুমি কি চাও বলো? কি চাই মানে? মহিম দারোগার হালকা বিস্ময়, কিন্তু গেঁজেলটা ওই এক প্রশ্ন ছুঁড়ে মুখ সেলাই করে বসে রইল দেখে নিজেই আবার মুখ খুলল। সমাচার যে সত্যি খুব কুশল নয়, নিলিপ্ত মুখে সেই আভাসই ব্যক্ত করল। বলল, আমি আবার চাইব কি? 5 জনে 5 রকম বলছে, অনেকে অনেক রকম সন্দেহ করছে। হালদার মশাইও তদন্ত তল্লাশ করতে বলছেন। আর তাছাড়া আর সকলের কথা থাক, তোমারও তো রাগ কেন? নন্দিনী আমার ঘরে আছে বলে? সরাসরি স্বার্থের কথায় এসে পৌঁছতে মহিম দারোগারও আপত্তি নেই। পিচ্ছিল হাসিতে মুখ ভরে গেল। এরপরে আপোষের প্রস্তাবটা আসবে ভাবছে। সেই পথ সুগম করার জন্য ফিরে তেমনই চটুল প্রশ্ন নিক্ষেপ করল, তা নন্দিনী শুধু তোমার ঘরে এভাবে থাকবে কেন? স্থির মূর্তির মতো খানিকক্ষণ বসে থেকে পরাণ চাটুজ্জে বলল, শুধু আমার ঘরেই থাকবে, তবে এভাবে থাকবে না বোধ হয়। মুহূর্তে ধৈর্য গেল মহিম তরফদারের। হাত দুটো নিষ্পিস করে উঠল। কঠিন গলায় জিজ্ঞাসা করল, কী কথা বলার জন্য এখানে ডাকা হয়েছে আমাকে? এই কথায়। পরাণ চাটুজ্যের বলার মধ্যে কোনো শঙ্কার লেশমাত্র নেই। ঠিক যেভাবে সূর্য হালদারকে বলে এসেছিল তেমনি করেই বলল, আমি আমার ভিটেতে শান্তিতে থাকতে চাই। কোনো রকম অশান্তি হোক সেটা আমি চাই নে, নিজেরও না, অপরেরও না। শিরায় শিরায় রক্ত ফুটে উঠল মহিম দারোগার। এক ঝটকায় উঠে দাঁড়ালো সে। রাজকেল, এই কথা বলতে তুমি আমাকে ডেকে এনেছো এখানে? হ্যাঁ। উঠে দাঁড়ালো পরাণ চাটুজ্জে, আরও ঠান্ডা, আরও নির্বিকার। তোমার সঙ্গে অস্ত আছে, ইচ্ছে করলে এই আঁধারে এক্ষুনি একেবারে জম ধরে পাঠিয়ে দিতে পারো তুমি আমাকে। লাশটা টেনে টুনে একটু ভিতরে নিয়ে ফেলে দিলেই রাতে জোয়ারে ভেসে যাবে, কাকপক্ষিতেও টের পাবে না। আর তারপর নন্দিনীর কি হলো না হলো আমি দেখতেও আসবো না। অন্ধকারেও তার সাদাটে চোখ দুটো দেখতে পাচ্ছিল মহিম দারোগা। বক্তব্যটা ওখানেই শেষ নয় জেনেই থমকে তাকিয়েছিল। একটু থেমে পরাণ চাটুজ্জে কথাটা শেষ করলো এবারে। বলল, কিন্তু তারপরে হয় সরস্বতীর জলে, নয়তো চুনিগায়ের মাটির তলায় আরও একটা লাশও হারিয়ে যাবে, কেউ টের পাবে না। আর তখন তোমার বউ ছেলেপুলের কি হলো না হলো তুমিও দেখতে আসবে না। এই কথাটাই তোমাকে জানানো দরকার বলে মনে করলাম। ক্রোধে বিস্ময়ে মহিম তরফদার স্তব্ধ খানিকক্ষণ। গাঁজাখোর পরাণ চাটুজ্জে এইভাবে এই গলায় এমন কথা বলতে পারে সেটা যেমন আশ্চর্য, তার মতো ডাকসাইটের দারোগাকে ডেকে এনে কেউ এভাবে শাসাতে পারে সেটাও তেমনি অবিশ্বাস্য। শাসাতে পারে না কেউ, শাসায় না, কিন্তু শাসালে কি হয় ছোট দারোগা মহিম তরফদারই তার জলজ্যান্ত নজির। এই মুহূর্তে ইচ্ছে করলে কুকুর বেড়ালের মতোই শেষ করে দিতে পারে তাকে। ইচ্ছে করছেও। আত্মরক্ষার দোহাই দিয়ে অনেক কিছুই করতে পারে তারা, করে থাকেও, কিন্তু সে নির্মম ইচ্ছেটা দমন করতে হলো। অন্যের বিপদ যারা সহজে ঘটাতে পারে, নিজের বিপদ সম্বন্ধে তারাই সজাগ, সতর্ক বেশি। বুকের পাতাল থেকে যে হিংসা ছোট তারকার একটা হাত কোমরবন্ধনের দিকে ঠেলে দেবার উপক্রম করছিল, আর একটা পাল্টা হিংসার ভয়ে সেটাই আবার বিবরে প্রত্যাবর্তন করল। তারপর যে পদক্ষেপে সে সরস্বতীর চড়া ছেড়ে চলে গেল, মনে হবে অচিরে এই লোকটার বুকের উপর দিয়ে ঠিক অমনি করে মারিয়ে যাবে সে। আজ নয়, খুব শিগগির, আরেক দিন। সেই আর একটা দিন এখনও আসেনি। 5-6 মাস হয়ে গেল সুনির্বিঘ্নে প্রায় অপরিচিত লোকের মতোই গায়ের ওই একপাশে বসবাস করছে পরাণ চাটুজ্জে। কেউ কোনো ব্যাপারে ডাকেনি তাকে, ডাকুক সেও সেটা চায়নি। ডেরা থেকেও বেরোয়নি বড়, যাও বেরিয়েছে গায়ের পথ মারায়নি। সরস্বতীর চড়া ধরে এসেছে, গেছে, কিন্তু তা বলে তার খবর কি রাখে না কেউ? সবাই রাখে। যেসব খবর প্রত্যক্ষ গোচর নয় বলেই চাপা উত্তেজনার খোরাক জগায় আরও বেশি। নন্দিনী অন্তঃসত্ত্বা সেটা পুরনো খবর। সম্প্রতি সজাগ হবার মতো খবর হলো পরাণ চাটুজ্জে বিয়ে করবে নন্দিনীকে। শোনার সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেছে অনেকে। এত বড় অনাচারের পর এই শেষ সময়ে বিয়েটা শুধু সামাজিক যোগাযোগ রক্ষার তাগিদে বলেই ধরে নিয়েছে সকলে। এ কেমন বিয়ে, কেমন ধারা বিয়ে? হিন্দু মতে বিয়ে, না তান্ত্রিক মতে বিয়ে, নাকি বৈষ্ণব মতে? ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণদের মুখ শুকোলো, পৌরোহিত্য যজমানি করেন যারা তাদেরও মুখ শুকোলো। সামাজিক আমন্ত্রণ এলে বা অনুষ্ঠান পালনের ডাক পড়লে তো বিড়ম্বনার এক শেষ, যাবেন কেমন করে? আর এড়াবেনই বা কোন ভরসায়? আমন্ত্রণ এলো না, ডাকও পড়ল না। ঢাকের বাদ্যি থামলে মিষ্টি, ভাড়া কাটলে কানাকানি মিষ্টি। বিয়েটা হয়েই গেল তাহলে, স্বস্তি। ব্রাহ্মণ পরাণ চাটুজ্জে হিন্দু আচারে কন্যা গ্রহণ করেছে। কোন ব্রাহ্মণ অনুষ্ঠান সম্পন্ন করে দিয়ে গেলেন কে জানে। এ গায়ের নয়,
আর কারাই বা এসব এলো গেল তাও কেউ জানে না। এ গায়ের নয়, আর কারাই বা সব এলো জানার দরকারও নেই। নিশ্চিন্তে বসে মুচকি হাসা যাচ্ছে, সেটাই লাভ। এত কাণ্ডর পর এর আর কোনো দরকার ছিল কি? ঘি দিয়ে নিমপাতা ভাজলেও জাতের ধাত বদলাবে? তোকে আর জানতে বাকি কার? আর মেয়েটাকেও বলিহারি যায়। সব দিক মজিয়ে একেবারে ফলবতী হয়ে শেষে কুমারী কন্যা সেজে বসে বিয়ে করলি? মেয়েটার প্রতি ঘৃণা আর বিতৃষ্ণা বেশি। অমন মেয়ে যে বুকের মধ্যে এমন নরক পুষত, কে ভাবতে পেরেছে? বাপের অপঘাত মৃত্যুতে একটুখানি লোক দেখানো শোক করা দূরে থাক, একেবারে শ্মশান থেকে সরাসরি পরপুরুষের ঘরে গিয়ে উঠেছে। মুকুন্দ গোস্বামী মরে বেঁচেছে, নয়তো ওই সাপিনী মেয়ে একদিন নিজের বাপকে ঠিক দংশে মারত। এই মন্তব্য গায়ের লোক সেই দিন থেকেই করে আসছে, যেদিন সূর্য হালদার আর মহিম দারোগাকে পরাণ চাটুর্যের কুড়ে থেকে বলতে গেলে গালে চড় মেরে তাড়িয়েছিল মেয়েটা। ব্যভিচার অনেক দেখেছে, কিন্তু এমন বেপরোয়া ব্যভিচার কেউ কোনোদিন কল্পনা করেনি। সকলের বিশ্বাস বাপের চোখেও ধুলো দিয়ে আসছিল ওই মেয়ে। দিনে দুপুরে পর্যন্ত বাড়িতে নাগর নিয়ে রঙ্গরস করত। একদিন শুধু ধরা পড়েছিল, যার ফলে খড়মের খায়ে আধমরা হয়েছিল পরাণ চাটুর্যে। আশ্চর্য, কি সতীপনার অভিনয় না করেছিল মেয়েটা সেদিন। বাপ ওভাবে লোকটাকে পিটবে জানলে কি করতো কে জানে। এসব আলোচনা এবং সিদ্ধান্তে একমত সকলেই। রটনার কিছুমাত্র সত্যি হলেও সব থেকে খুশি হতো সম্ভবত পরাণ চাটুর্যে নিজেই। গায়ের খবর বাতাসে ফেরে বটে, কিন্তু দুজনের জীবনযাত্রার অন্দরমহলের যে খবর বাইরে পৌঁছয় না, সেটাই দিনে দিনে স্নায়ুর উপর চেপে বসেছে তার। যেখানে পরাণ চাটুর্যের দোসর নেই কোনো, সেখানে ভয়াবহ রকমের একা সে। যা সে চেয়েছে তাই হয়েছে। তার কোনো ইচ্ছের এতটুকু প্রতিবাদের আভাস পর্যন্ত দেখেনি। দেখলে খুশি হতো, নন্দিনীকে একটু অন্তত সজীব মনে হতো। কিন্তু হিংস্র আক্রোশে বারবার আদিম নখদন্ত বিদারণ করেও তার ওই নিথর নিষ্প্রাণতায় একটা আঁচড় পর্যন্ত কাটতে পারেনি। জড় পদার্থের উপর আঘাত করলে যেমন তেমনি হয়েছে, তেমনি হচ্ছে। নিজেরই লাগছে ফিরে। নন্দিনী ঘরের কাজ করে, রান্নাবান্না করে, তাকে খেতে দেয়, নিজে খায়। প্রথম প্রথম অবিশ্বাস করত পরাণ চাটুর্যে। পোষা বিড়াল আছে দুটো, খাবার সময় তাদের ডাকতে হয় না, নিজেরাই ছুটে আসে। অন্ন ব্যঞ্জন সব সে দুটোকে আগে খাওয়াতো, পরে নিজে খেত। কিন্তু শেষে এমন দাঁড়ালো যে অন্ন ব্যঞ্জনে নন্দিনী বিষ মেশালেও পরাণ চাটুর্যে ক্ষমা করতে পারত। বিড়াল দুটো মরলেও প্রতিশোধ পরায়ণা নারীর মধ্যে প্রাণ বস্তু আবিষ্কার করা যেত। খেয়ে দেয়ে বহাল তবিয়তে বিড়াল দুটোকে তপস্বীর মতো মুখ গুঁজে বসে থাকতে দেখেও পরাণ চাটুর্যের মাথায় খুন চাপত। এক একদিন আচমকা আঘাতে আর্তনাদ করে ছুটে পালাতো বিড়াল দুটো। আজও না পাওয়ার মতোই ইন্দ্রিয়ের দ্বারে দ্বারে কামনার আগুন ধিকে ধিকে জ্বলছে পরাণ চাটুর্যের। নন্দিনী সন্তান সম্ভবা, তারই সন্তান বহন করছে, তবু মিলনের সন্তান নয়। সে প্রথম দিনের মতোই নির্মম নিষ্ক্রিয় ভূমিকা নন্দিনীর, নিষ্প্রাণ শান্ত। পরাণ চাটুর্যে হঠাৎ একদিন বলল, বিয়ে হবে। নন্দিনী দাঁড়িয়ে শুনল, বাধা দিল না, একটি কথাও বলল না। বিয়ে হয়ে গেল। তার মাস তিনেকের মধ্যেই সন্তান ভূমিষ্ঠ হলো। মেয়ে বড় হতে লাগলো। পরাণ চাটুর্যে মেয়ের নাম রাখলো বাসনা। মনে মনে খুশি একটু। মেয়েটা মায়ের মতোই দেখতে হয়েছে অনেকটা। দুহাত বাড়ালে বুকের উপর ঝাঁপিয়ে পড়ে। মায়ের মতো যে মেয়ে দেখতে, সে মেয়ে। এরপর আরেক চেষ্টায় মন দিল সে। পাশেই আরেকটা ঘর তুলে গানের আসর বসালো। এতদিনের মধ্যে নন্দিনীর গলার গানের একটু গুনগুনও শোনেনি। বাজাতো আর নন্দিনী গাইতো, এ যেন এক বিস্মৃত অধ্যায়। প্রথম যেদিন গানের আসর বসবে, পরাণ চাটুর্যে কোষে গাঁজায় দম নিয়ে নিল সেদিন। গানের সঙ্গে বাজনায় পাল্লা দেবার জন্য আগে যেভাবে প্রস্তুত হতো, সেইভাবেই প্রস্তুত হলো। পরাণ চাটুর্যে কথা দিয়েছিল গাঁজা খাওয়া ছাড়বে, কিন্তু ছাড়েনি। কেনই বা ছাড়বে? নন্দিনীকে পেলে ছাড়ত। নন্দিনীকে সে পায়নি, অধিকার করেছে, জোর করে দখল করে আছে। নন্দিনী বললে আজ এক কথায় ছেড়ে দিতে পারে হয়তো, কোনোদিন আর তা বলবে না জানে। তাকে আক্কেল দেবার জন্যই পরাণ চাটুর্যে গাঁজার মাত্রা আরও বাড়িয়েছে। কিন্তু হুকুম করে বা চোখ রাঙিয়ে নন্দিনীকে গানের আসরে আনা গেল না। পরাণ চাটুর্যে শ্রোতা সংগ্রহ করেছিল 2-5 জন। একটু একটু গাইতে পারে এমন লোকও এসেছে। আনন্দের ঘ্রাণ ফেলে ছুটে আসার লোক সবসময় সর্বত্র মেলে। এখানে আনন্দ ছাড়া কৌতূহল প্রবল। নন্দিনীকে যেভাবে আসরে এনে ঠেলে ফেলা হলো, দেখে আনন্দ কৌতূহল দুই উবে গেল সকলের। কাঠ তারা। তাকে দেখে আতকে উঠল অনেকে।
এ কি চেহারা হয়েছে মেয়েটার, সেই নন্দিনী বলে চেনার দায়। এই প্রথম তাদের মনে হলো এখানকার সমাচার সরল নয় খুব। তারা যা ভাবতো তার মধ্যে ভুল আছে, ফাঁক আছে। রাগে আর গাঁজার ঝোঁকে পরাণ চাটুর্যের দু চোখ আগুনের গোলা। কোলের উপর দুটো প্রচণ্ড চাটি মেরে যে লোকটা গাইতে পারত একটু আধটু, কর্কশ্বরে তাকে আদেশ করলো, নে ধর। লোকটা প্রাণের দায়ে গান ধরল, মান ভঞ্জনের গান, কিন্তু সকলের কানের পর্দায় আর্ত কান্নার মতো বিনতে লাগলো সেই গান। অসহিষ্ণু পরাণ চাটুর্যের হাতের ঘায়ে খোলটা ভেঙে গুড়িয়ে যাবার উপক্রম। তারপর মাঝখানে হঠাৎ ঝপ করে থেমে গেল সে। নন্দিনীর চুলের মুঠি ধরে হিড়হিড় করে টানতে টানতে তাকে ঘরে এনে নিয়ে এলো আবার। পরদিন থেকে আর শ্রোতা জুটল না। গায়ক তো নয়, কিন্তু পরাণ চাটুর্যের শ্রোতার দরকার নেই, গায়কেরও না। গান নন্দিনীকে দিয়েই করাবে, সে বাজাবে, নন্দিনী গাইবে। আগের মতো না পারুক, যেমন পারে তেমনি গাইবে, তবু গাইবে। উপর্যুপরি 5-7 দিন ধরে নির্যাতন চলল, কিন্তু নন্দিনীর গলা দিয়ে গান ছেড়ে একটু কান্নার শব্দও বেরোলো না। মনে মনে পরাণ চাটুর্যে হাল ছাড়লেও হার মেনে বসে থাকার লোক নয় সে। এ আসর উপলক্ষ করে গায়ের লোক 2-5 জন এসেছিল, আসতো, আবারও যাতে আসে সেই ব্যবস্থাই করল সে। আরও একখানা ঘর তোলা হলো। ঘর একখানা ছেড়ে 10খানাও তোলা যেতে পারে। ডাইনে বায়ে সব জমি পরাণ চাটুর্যের। সেই ঘরে বাস করতে এলো চারু বষ্টমী। ভিন গায়ে সুকণ্ঠী চারু বষ্টমীকে চিনত সকলেই। চুনি গায়েও অনেকবার এসে গান গেয়ে গেছে। রূপসী নয় এমন কিছু, তার উপর বয়সের দাগ স্পষ্টতর হয়ে উঠেছে, কিন্তু ঢং ঢাং জানে ভালো। গান তো ভালোই গায়। গানের রস ঘন প্রত্যাশার মুহূর্তটি ঠাড়ে ঠমকে নিবিড় করে তুলতে জানে, মুখ টিপে হাসতে জানে, চোখ দিয়ে চোখ টানতে জানে। চারু বষ্টমীর সুনাম না থাকুক, কদর আছে। পরাণ চাটুর্যের আসর আর ঠেকায় কে? 3 বছরের ছেলে নিয়ে নতুন কুটিরে পাকা বাসিন্দা হলো সে। কোন শর্তে আর কোন চুক্তিতে তারাই জানে, কিন্তু চুক্তি খুব কড়া নয় বোধ হয়, কারণ চারু বষ্টমীর ঘরে অচেনা 2-5 জন সঙ্গীত রসিকের আনাগোনায় পরাণ চাটুর্যকে আপত্তি করতে দেখা যায়নি কখনো। সন্ধ্যা আসর নিয়মিত বসতে লাগলো। নন্দিনীর আসর দেখে যারা ভয় পেয়ে সরে গিয়েছিল তারাও এলো আবার, তাদের সঙ্গে একে একে আরও অনেকে। শেষে সূর্য হালদারও এসে হাজির হলো এক সন্ধ্যায়। সকলের উদ্দেশ্যে বিশেষ করে পরাণ চাটুর্যকে শুনিয়ে বললেন, নামের মায়া ছাড়া কি সহজ? কোথাও নাম হচ্ছে শুনলে আর স্থির থাকতে পারি নে। সেই মুকুন্দ যাওয়ার পর থেকে কানে আর তেমন করে নাম ঢোকেনি। নাম শোনার তাগিদে চারু বষ্টমীর কাছাকাছি এসে বসলেন তিনি। তুমি থামালে কেন হে পরাণ? বেশ তো বাজাচ্ছিলে, আর এও গাইছিল বেশ। আমি বাইরে দাঁড়িয়ে বিভোর হয়ে শুনছিলাম, শেষে বাইরে আর থাকা গেল না। গাও গাও, নামের আসরে ছোট বড় নেই, সব সমান। সবে গাজায় দম দিয়ে আসরে এসে বসেছিল পরাণ চাটুর্যে। হাত দুটো তার জন্ম নিয়ে উঠল একসঙ্গে, খোলটা গমগমিয়ে উঠল। চারু বষ্টমী চোখ বুজে গান করে না নন্দিনীর মতো। সেই চোখ সূর্য হালদারের মুখের উপর ফেলে রেখেই অসমাপ্ত গানের খেই ধরে সে নাম ছড়াতে বসলো আবার। কানুর প্রেমে লাজ নাই গো, কানু বিনা প্রাণ নাই, কানু ছাড়া নাম নাই গো, কানু বিনা গান নাই। পরাণ চাটুর্যের এবারেও মেয়ে হলো একটা। ভরা সময়ের অনেক আগে এসেছে মেয়েটা, তাই যখন এলো না বোঝা গেল আকার না রং। দগদগে একটা রক্তের চাকা, তার মধ্যে ধুকপুকানি একটু। মেয়েটা বাঁচবে ভাবেনি পরাণ চাটুর্যে। বাঁচুক মরুক, নন্দিনী নির্বিকার। ওই রক্তের টুকরোকে মনুষ্য আকারে নিয়ে আসার একাত্র চেষ্টা কেউ যদি করে থাকে, করেছে চারু বষ্টমী। সময় মেয়েটাকে এক ফোঁটা বুকের দুধ পর্যন্ত দেওয়া হয় না বলে নন্দিনীকে রোজ গালিগালাজ করেছে। এমন পটের পুতুল সোহাগীকে মরদরা গলা টিপে মেরে ফেলে না দেখেও খুব প্রকাশ করেছে। অবশ্য পরাণ চাটুর্যের সামনে নয়, লোকটা আগের মতো সর্বক্ষণ ঘরে বসে থাকে না আর। কাজে মেয়ে নিয়ে তিক্ত বিরক্ত চারু বষ্টমীর মনের সাথে গাল দেবার অবকাশ মেলে। তাহলেও পরাণ চাটুর্যের সামনে কর্কশ কথা পারতপক্ষে বলে না, ভয়ে নয়, বললে রসের হানি, তাই পেশারও। রস পরিবেশনের বায়না নিয়ে এসেছে সে। অপ্রিয় বচনও তাকে সুরসিকার মতোই বলতে হবে, বললে সেই রকম করেই বলে, রঙিয়ে রসিয়ে কৌতুকের ধার মিশিয়ে। কিন্তু মনে মনে যত বিরক্ত হোক আর নন্দিনীকে যত গালই দিক, নায়ে খাইয়ে ছোট মেয়েটাকে বাঁচার রাস্তায় গড়িয়ে দিল চারু বষ্টমী। বাইরের লোক ছেড়ে বলতে গেলে পরাণ চাটুর্যেও নিজের মেয়েকে আবিষ্কার করলো মাস 6 বাদে। আবিষ্কার করে অবাক একেবারে। রক্তের রক্ত আগুনের রঙে দাঁড়িয়েছে।
এক মাথা কোকড়া চুল, মুখের আদল খানিকটা মায়ের মতো, আর বড় মেয়ে বাসনার মতো, আর খানিকটা অন্যরকম। কিন্তু সেই অন্যরকমটুকু ভারী চেনা চেনা যেন। শেষে চারুবষ্টমীর মুখে শুনেছে কার মতো। আসলে আরও কেউ কেউ মেয়ে দেখে সেই কথাই বলেছে। বলেছে মেয়ের আগুনপানা রঙটা নিজস্ব, নাক চোখ হাতের আঙুল মায়ের মতো, আর ঠোঁট আর চিবুক হুবহু বাপের মতো। মেয়ের মুখে বাপ আর মায়ের মুখ মিশিয়ে বসানো। রং দেখেই পরাণ চাটুজ্জে এই মেয়ের নাম রাখল সাহা। সকলে বললে এই মেয়ের এই একটা নামই হতে পারে। এরপর অবকাশ সময়ে পরাণ চাটুজ্জে চুপচাপ চেয়ে চেয়ে দেখত মেয়েটাকে, আদর যত্ন করত। তারপরও মনে হতো কথাটা মিথ্যে নয়, তাদের দুজনেরই স্বাক্ষর আছে এই মেয়ের মুখে। মেয়ে বড় হলে কেমন দেখতে হবে সেটা যেন এখনই আঁচ করতে পারে পরাণ চাটুজ্জে। অবশ্য মেয়ের রূপ সম্বন্ধে অনেকের অনেক ভবিষ্যৎবাণী আশার অনুরাগীদের মুখে শুনেছে। সকলে আদর করে আর বলে, ছোট মেয়ে তোমার মেয়ের মতোই হবে, পরাণদা দেখে নিও। সেদিন মেঝেই শুয়েছিল মেয়েটা। নন্দিনী অদূরে মেঝেতে বসে চুপচাপ। মেয়েটা হাত পা ছুঁড়ে খেলা করছিল। পরাণ চাটুজ্জে ঘরে এসেছিল, হাঁটু মুড়ে বসে মেয়েকে খেলা দিল খানিক। তারপর নন্দিনীকে শুনিয়ে বললে, সবাই বলে মেয়েটা তোর আর আমার মতো দেখতে হয়েছে। সময় অনেক সয়। পরাণ চাটুজ্জের মেজাজও আজকাল আর সারাক্ষণ তেতে থাকে না অতটা। নন্দিনী সাড়া বা জবাব না পেলেও এরকম অনেক সময় অনেক কথা বলে সে। নন্দিনী শুনল কি শুনল না তাও বোঝা যায় না, কিন্তু তার জন্য আগের মতো তেমন আর তপ্ত হয়ে ওঠে না পরাণ চাটুজ্জে। বলার ভাগ বলে, কিন্তু আজ এই সামান্য কথার একটা ব্যতিক্রম দেখা গেল। নন্দিনী মুখ তুলে শুনল, শুনে তার দিকে চেয়ে রইল খানিকক্ষণ। দূর থেকে মেয়েকে দেখল একটু, তারপর ঠান্ডা গলায় জিজ্ঞেস করলে, কে বলে? পরিবর্তনটুকু আগে লক্ষ্য করেনি পরাণ চাটুজ্জে। প্রশ্ন শুনে চকিতে ঘাড় ফেরালো তার দিকে। একই বছরের মধ্যে কটা কথা শুনেছে ওর মুখে তা হাতে গুনে বলে দিতে পারে। এই জন্যই ওকে কম নির্যাতন ভোগ করতে হয়নি তার হাতে। কিন্তু নিজে থেকে কিছু জিজ্ঞাসা করা দূরে থাক, 5 কথার জবাবে নন্দিনী একেবারে মাথা নাড়ে কিনা সন্দেহ। যা বলে চুপচাপ শোনে, আর যা করতে বলে করে দেয়। তাই নন্দিনীর মুখের এই সামান্য কথা পরাণ চাটুজ্জের কাছে সামান্য নয় মোটেই। মেঝের উপর বসে পড়ে সাগ্রহে ঘুরে বসল সে। সন্ধ্যের গানে যারা আসে সকলেই বলে, সবাই তো কাড়াকাড়ি করে আদর করে তোর মেয়ের দেখলি না। আস্তে আস্তে উঠে নন্দিনীর সামনে এসে দাঁড়ালো। নির্নিমেষে মেয়েকে দেখলো চেয়ে চেয়ে। তারপর মেয়ের বাপের মুখের দিকে তাকালো। সবখানে দেখছে না যেন। পরাণ চাটুজ্জের মুখের উপর থেকে দু চোখ আবার মেয়ের দিকে গেল। দেয়াল খুপড়ি থেকে ছোট আয়নাটা তুলে নিয়ে নন্দিনীর সামনে এসে দাঁড়ালো আবার। আয়নায় নিজের মুখখানা দেখলো চেয়ে চেয়ে, পরে আবারও মেয়েকে। বিস্ময় আনন্দে পরাণ চাটুজ্জে কাণ্ড কারখানা দেখছে তার। নন্দিনীর দু চোখ এবার তার মুখের উপর এসে থামতে জিজ্ঞাসা করলো, কি দেখলি? দুজনের মতো নয়? নন্দিনী অন্যমনস্কের মতো মাথা নাড়ল একটু। আনমনা হলেও নন্দিনীর মুখে এই প্রথম হাসির আভাসের মতো দেখল। এটুকুই যেন মস্ত প্রাপ্তি পরাণ চাটুজ্জের। খুশি মনে বলল, মেয়ে তো ডাকসাইতে সুন্দরী হবে দেখিস। তোর আমার দুজনের মতো কি না? আর বড় মেয়েটা আমার কিছু পায়নি। ছোট মেয়ে সাহাকে কোলে করে সেই দিনই নন্দিনী সেই প্রথম চারুবষ্টমীর ঘরে এসে দাঁড়ালো। মেঝেই বসে মষ্টমীর ছেলে নন্দ আর নন্দিনীর বড় মেয়ে বাসনা খেলা করছিল। বাসনা থপথপিয়ে হাঁটতে চলতে শিখেছে। ফাঁক ফেলেই এখানে চলে আসে। নন্দ বছর দেড়েকের বড় তার থেকে, নাদুস নদুস দুরন্ত ছেলে। মা বলে পা থেকে মাথা পর্যন্ত বজ্জাতির বাসা। সেই ছেলে গোটা আঙিনা চষে বেড়ায়, কিন্তু ভুলেও বাসনাদের ঘর মারায় না কখনো। গোড়ায় গোড়ায় তার মা আগলে রাখত, এখন আর তার দরকার হয় না। সাথীর নিতান্ত অভাব বোধ করলে নন্দ বেড়ার ধারে দাঁড়িয়ে করুণ সুখে ডাকে, বাছনা খেলবি আয়। নন্দ ডাকছে, কিন্তু বেড়ার ওধারে পা দেয় না। দৌড়োদৌড়ি ছুটোছুটির ফাঁকেও ছেলেটা নন্দিনীকে দেখলে দাঁড়িয়ে পড়ে, দু চোখ টান করে দেখে দূর থেকে। চোখাচোখি হয়ে গেলে ছুটে পালায়। ছেলেকে আগলে লাগতে না পেরে ভয়টা তার মাই ঢুকিয়েছে। বলতো, খবরদার যাবি না, ধরতে পারলেই তোকে জল দিয়ে গিলে খেয়ে ফেলবে। চারুবষ্টমী কেন ভয় দেখাতো সেই জানে। চাইতো না ছেলে ওখানে যাক। ছেলের বায়নায় সাহাকে তখন তখন এখানে নিয়ে আসতে হতো। দুরন্ত ছেলেটার ভারী লোভ ননির মতো মেয়েটাকে ধরে মনের স্বাদে চটকায়, কিন্তু তা হলো নাকি তার মা তাকে জল দিয়ে গিলে খাবে। তবু ফাঁক ফেলে ওই 6 মাসের মেয়েটাকে তুলে নিয়ে নিজের পেটের সঙ্গে সাপটে ধরে ঘরময় দাপাদাপি করে বেড়ায় ছেলেটা। চারুবষ্টমী বলে, ওই এলো ওর মা।
সঙ্গে সঙ্গে মেয়ে রেখে শান্ত একেবারে। রাখার ধাক্কায় মেয়েটা হয়তো তারস্বরে কেঁদে ওঠে। ক্ষুদে নন্দ ঘরের ভেতর থেকে গলা বাড়িয়ে দেখে কেউ তাকে গিলতে আসছে কিনা। তারপর বেগতিক দেখে মেয়েটার মুখ চাপা দেয়। কান্নার শব্দটা যেন ওই কুটির পর্যন্ত না পৌঁছায়। ফলে মেয়েটার দম বন্ধ হবার দাখিল এক সময়।